সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বদলে গেছে বাংলাদেশের সমীকরণ, আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মাদক আধিপত্য, দলীয় কোন্দলের বিএনপির সন্ত্রাসের সোনালী দিনের পূর্ণ সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা, চরম শত্রুই আজ পরম মিত্র, তারেক নাকি ওয়াকার, কে ফেরাচ্ছেন নেত্রীকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে ২ কোটির লুট, আর টেকব্যাক বাংলাদেশ মানে কি এটাই ছিল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ঘটনাবহুল ১-১১, গ্রেফতার একের পর এক সেনা কর্মকর্তা, এবার গ্রেফতারের টার্গেট ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খেলা ঘুরছে, ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক বাংলাদেশের হাইকমিশনারের, চীন পাকিস্তান সাইডলাইনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনের পর প্রথম স্থায়ী কমিটির বৈঠক বিএনপির, আসতে পারে যেসব সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আরও ঘামিরাতের হাবশান গ্যাস ক্ষেত্রে আগুন, উৎপাদন বন্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানের নতুন প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল। ঠিক অনেকে মনে করছে ইউনুস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপারের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন, দেশি ও বিদেশি শক্তির মদদ স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনুসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনুস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনুসের শাগরেদরা। গত ৫৫ বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। ২০২৪-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনুস ক্ষমতায় আসীন হন। তবে বেশি দিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন। নির্দ্বিধায় জানিয়ে দেন তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু তদর্কি সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনুস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের ওপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছোক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের ওপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি মুশকিলে পড়বেন তারেক রহমান। খুলনা শহরে গত ২ মাসে ৮টি খুন, যার ৫টিতেই ব্যবহৃত হয়েছে গুলি, আহত অর্ধশতাধিক। আইনশৃঙ্খলার এই চিত্র যেন ২০০১-২০০৬ সালের দিককার স্মৃতি ফিরিয়ে আনে।
সেই সময় যখন দেশের বিভিন্ন নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ত, যখন খুনের পর খুন, গুলির পর গুলি সাধারণ সংবাদে পরিণত হয়েছিল। যে বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, সেই সময়ের শেষ দিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে 2007 সালে সামরিক বেসামরিক জোট সরকার এসে জরুরি অবস্থা জারি করে ব্যাপক অভিযান চালাতে বাধ্য হয়। কারাগারে ভর্তি হতে হয় সে সময়কার বহু সন্ত্রাসী ও অস্ত্রধারীকে। শুধু খুলনা নয়, সারা দেশে তখন সন্ত্রাস, চাঁদাবাজি ছিল অর্থনৈতিক কার্যক্রমের পথের কাঁটা। সেই সময়ের অন্ধকার অধ্যায় আবার যেন ফিরে এসেছে আজ। প্রশ্ন উঠতেই পারে, আজকে যারা ক্ষমতায়, তারা কি সেই অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি? উত্তর খুঁজতে গেলে দেখা যায়, এই সরকারের জন্মই যে গণতন্ত্রের লঙ্ঘন, জনগণের ভোটের প্রত্যাখ্যান আর স্বৈরাচারী পথ পরিক্রমার মধ্য দিয়ে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সেই তথাকথিত নির্বাচন, যেখানে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি, জনগণ ব্যাপকভাবে বয়কট করেছে এবং নিজেরা নিজেদের ভোটের আয়োজন করে ক্ষমতায় বসেছেন আর আইনশৃঙ্খলা রক্ষার নামে ফাঁকা আওয়াজ দিচ্ছেন। যে দলটির উত্থানই হয়েছিল 1975-এর পর সেনাশাসক জিয়াউর রহমানের হাত ধরে, যে দলটি প্রতিষ্ঠার পর থেকেই অস্ত্রের রাজনীতি, সন্ত্রাসী গ্রুপের পৃষ্ঠপোষকতা ও আধিপত্যের সংস্কৃতিকে লালন করে এসেছে, আজ তারই সভাপতি দেশের প্রধানমন্ত্রী, তার দলের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন। অথচ খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা নিজেই বলছেন, সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে অপরাধে লিপ্ত হচ্ছে। জামিন দেওয়া সেই বিচার ব্যবস্থার উপর কার প্রভাব, সেটা বুঝতে অসুবিধা হয় না। খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তানিয়া সুলতানার কথায় উঠে এসেছে গভীর উদ্বেগ। তিনি ঠিকই বলেছেন, শুধু পুলিশের উপর দায় চাপিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কিন্তু আজকের প্রেক্ষাপটে প্রশ্ন হল, যে সরকারের অস্তিত্বই সন্ত্রাসী সংস্কৃতির পুনরুত্থানের জায়গা তৈরি করে দিয়েছে, সেই সরকার কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসীদের চেয়ে চৌকস হওয়ার নির্দেশ দেবে? গত 2 মাসে খুন হওয়া 8 জনের প্রতিটি পরিবারের কাছে এটা শুধু পরিসংখ্যান নয়। গুলিবিদ্ধ অর্ধশতাধিক মানুষ প্রত্যেকেই কারো না কারো প্রিয়জন। পুলিশের তথ্য বলছে, এ ঘটনায় মামলা হয়েছে, আসামি হয়েছে 30 জন। কিন্তু সেই মামলাগুলোর পরিণতি কি হবে? সন্ত্রাসীরা কবে জামিনে বেরিয়ে আবার পুরনো নেটওয়ার্ক চাঙ্গা করবে, সেই হিসেবটা আজকের খুলনা নাগরিকদের খুব ভালো করেই জানা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে যেভাবে সন্ত্রাস, চাঁদাবাজির উৎপাত ছিল, আপাতদৃষ্টিতে ঠিক সেই চিত্র ফিরে এসেছে খুলনায়। তবে শুধু খুলনা কেন, দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের দাপট, ভূমিদস্যুতা, দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ, রাস্তায় প্রকাশ্যে গুলি, সব মিলিয়ে মনে হয় ফিরে এসেছে সেসব অন্ধকার দিন। আইনশৃঙ্খলার এই অবনতি কেবল পুলিশি ব্যবস্থার ব্যর্থতা নয়, এটি রাজনৈতিক ইচ্ছাশক্তির অনুপস্থিতি। এটি সেই রাজনৈতিক দলের শিকড়ের প্রতিফলন যা অস্ত্রের রাজনীতিকে লালন করে বেড়ে উঠেছে। খুলনায় প্রতিদিন যে খবর আসছে, তা একক থানার ব্যর্থতা নয়, এটি পুরো শাসন ব্যবস্থার সংকটের প্রতিচ্ছবি। যখন একটি সরকার বৈধতার ভিত হারিয়ে বসে, তখন আইনের কঠোর প্রয়োগ তো দূরের কথা, জননিরাপত্তাই হয়ে ওঠে চরম অনিশ্চিত। খুলনার রাস্তায় আজ সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার সমাধান এই সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ এই সরকারের ভিত্তি যেখানে, সেই সেনানিবাসের জন্ম নেওয়া রাজনৈতিক দলের সংস্কৃতি যেখানে সন্ত্রাসের আশ্রয়, সেখানে প্রকৃত আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নই অবান্তর। অনেক দিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দল অংশ নিতে পারেনি, তাই কর্মীদের মনোবল তলানিতে চলে গিয়েছে। তারা যাতে মানসিক দিক দিয়ে পুরোপুরি ভেঙে না পড়েন, তার জন্য কোনো না কোনো সময় নেত্রীকে কিছু না কিছু বলতে শোনা গিয়েছে। কিন্তু বছরের পর বছর বিদেশে থাকলে দেশের সঙ্গে যে সম্পর্ক যেমন ক্ষীণ হয়ে আসে, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঝারি এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সম্পর্কে প্রভাব পড়ে। এভাবে বেশি দিন চলা যাবে না, সেটা বুঝতে পেরেছেন নেত্রী। তাই এবার দেশে ফেরার জন্য পাকাপাকি মনস্থির করে ফেলেছেন। এখন প্রশ্ন হল, কিভাবে তিনি ফিরবেন, তাকে কে ফেরাবে? হাসিনা নিজেও জানিয়ে দেন, আওয়ামী লীগ পলায়ন বৃত্তির রাজনীতি করে না, আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটে না। এটা যে নিছক কথার কথা নয়, তার প্রমাণ ইতিহাস। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে কম চেষ্টা হয়নি, কার্যক্ষেত্রে দেখা গিয়েছে ঠিক তার উল্টো। যে বা যারা দলটিকে মুছে ফেরার চেষ্টা করেছে, তারা রাজনীতি থেকে মুছে গিয়েছেন সেই সব কুচক্রীরা। রাজনীতি আর দাবার চাল যে হুবহু মিলে যেতে পারে, তার সাক্ষী রইল বিশ্ব। যে তথ্য শুনলে অনেকে বিস্মিত হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়াল থেকে কাজ করছে জামায়াত ইসলামী। এই তথ্য শুধু বিস্ফোরক নয়, এই তথ্য বিশ্বাস করা খুব মুশকিল। এই প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার। রাজনীতিতে চিরকালের শত্রু বলে যেমন কিছু হয় না, চিরকালের মিত্র বলেও হয় না। কখনো কখনো শত্রু আমার মিত্র ফর্মুলাও কাজ করে। এখানে ঠিক সেটাই হয়েছে।
বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, জামায়াত প্রধান বিরোধী দল। জামায়াত শাসক দলের রাজনৈতিক শত্রু, আবার আওয়ামী লীগেরও রাজনৈতিক শত্রু। তারা এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের উল্লেখ করতে হয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তাকে প্রশ্ন করা হলো। তিনি বলেন, দলটির ওপর যেমন নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও তারেক রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন, তবে খেলা এবার ঘুরে গিয়েছে। যে দলটি আওয়ামী লীগকে কোনোভাবেই সহ্য করতে পারে না, সেই জামায়াত এখন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়াল থেকে ঘুঁটি সাজাচ্ছে। সূত্রের খবর, তৃতীয় একটি দেশের মধ্যস্থতায় জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ভারতের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। এই প্রসঙ্গে দাবা খেলার একটি বিশেষ চালের কথা উল্লেখ করতে হয়। রাজাকে বাঁচাতে অনেক সময় ঘুঁটি অদল বদল করতে হয়। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং বড় কোনো শক্তির চাপ সামাল দিতে জামায়াত এই মাস্টার প্ল্যান নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, গভীর রাতে শেখ হাসিনা ভারত থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে গিয়েছেন। এটা কি শুধুই গুঞ্জন, নাকি বাস্তবেই সেটা ঘটেছে? গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে। নিশ্ছিদ্র পাহারায় কয়েকটি কালো কাঁচ ঘেরা গাড়িতে করে শেখ হাসিনাকে তার পৈতৃক ভিটায় নিয়ে আসা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের মনে তৈরি হয় তীব্র কৌতূহল এবং বিভ্রান্তি। প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে, হাসিনা কি সত্যিই দেশে ফিরেছেন, নাকি তার প্রত্যাবর্তন নিয়ে রঙিন গল্প তৈরি করা হচ্ছে? নাটোরের বড়াই গ্রামে একটা নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্র থেকে রাতের বেলা ৪০-৪৫ জনের একটা সংঘবদ্ধ দল প্রায় ২ কোটি টাকার মালামাল ট্রাকে তুলে নিয়ে গেল। নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে মারধর করে ঘণ্টার পর ঘণ্টা ধরে সুশৃঙ্খলভাবে তামার তার, মেশিনপত্র, সিসিটিভি সরঞ্জাম সব গায়েব করে দিল। এত বড় একটা ডাকাতি হল, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাল রাত 4:30টায়। ঘটনা শুরু হয়েছিল সন্ধ্যা 7:30টায়। এই যে দৃশ্যটা, এটা ২০২৬ সালের বাংলাদেশের একটা ছোট্ট খণ্ডচিত্র মাত্র। বিএনপি ফেব্রুয়ারির যে নির্বাচন করেছে সেটা নিয়ে কথা বলার আগে এই প্রশ্নটা করা দরকার যে, রাষ্ট্রের মূল অবকাঠামো রক্ষা করার ন্যূনতম সক্ষমতাটুকু কি এই সরকারের আছে? যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই নির্বাচন থেকে দেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো বাইরে ছিল, মানুষ ভোট দিতে যায়নি। যে গণতন্ত্রের কথা বলে বলে এই দলটা বছরের পর বছর রাজপথ গরম করেছে, সেই গণতন্ত্রের পরীক্ষায় তারা নিজেরাই ফেল করেছে। অংশগ্রহণহীন একটা ভোটের বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তাদের তথাকথিত মন্ত্রিসভা দেশ চালাচ্ছে। এরাই ইনসাফের সংস্কার আর টেক ব্যাক বাংলাদেশের কথা বলেছিল। সেই টেক ব্যাক এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বিদ্যুৎ কেন্দ্র থেকে রাতের আধারে কোটি কোটি টাকার সরকারি সম্পদ লুট হয়, আর পুলিশ ৯ ঘণ্টা পরে এসে ঘটনাস্থল দেখে যায়। পুরনো প্রজন্ম মনে করবেন ২০০১ থেকে ২০০৬ সালের সেই সময়টার কথা। তখন বলা হতো খাম্বা নেই, বিদ্যুৎ নেই। এখন উন্নতি হয়েছে বটে, খাম্বা এখন আছে, মালামালও আছে, শুধু সেটা রাতারাতি ট্রাকে করে চলে যায়। অগ্রগতি বলতে হবে। বড়াইগ্রাম থানার ওসি বলেছেন, বিপুল পরিমাণ মালামাল সংরক্ষণের বিষয়ে পুলিশকে আগে জানানো হয়নি। এই কথাটা শুনে হাসব না কাঁদব বুঝতে পারছি না। মানে রাষ্ট্রীয় বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার দায়িত্ব যে রাষ্ট্রের, সেটা এখন ঠিকাদারের দায়িত্ব হয়ে গেছে। ঠিকাদার না জানালে পুলিশ জানবে না। এই দায়মুক্তির সংস্কৃতিটা কিন্তু বিএনপির আমলে নতুন কিছু না। যে দলটার জন্ম সেনা ছাউনিতে, যেটা সামরিক শাসনের ভেতর থেকে তৈরি হয়েছে, তার কাছ থেকে জবাবদিহির রাজনীতি আশা করাটা আসলে বাড়াবাড়ি। কিন্তু মানুষ তবু ভেবেছিল হয়তো কিছু একটা বদলাবে, বদলায়নি। চাঁদাবাজি, লুটপাট আর রাষ্ট্রীয় সম্পদের অরক্ষিত অবস্থা, এই তিনটে জিনিস বরং আরও পাকাপুক্ত হয়েছে। ২ কোটি টাকার মালামাল লুট হয়েছে, একজনকেও গ্রেফতার করা যায়নি, একটা মালামালও উদ্ধার হয়নি। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চেষ্টা চলছে। এই চেষ্টা চলছে কথাটা শুনতে শুনতে মানুষের কান পচে গেছে। চেষ্টা চলতে চলতেই মালামাল সীমানা পার হয়ে যায়, আর চেষ্টা চলতে চলতেই ফাইল ধুলো খায়। এটাই এখনকার বাস্তবতা। ক্ষমতার মধুর স্বাদই আলাদা। ভাণ্ডারে যতদিন তা মজুদ থাকে, ততদিন ২ হাত দিয়ে চেটেপুটে খাওয়া যায়। ভাণ্ডা তলানিতে ঠেকলে শুরু হয় আবার মধুর খোঁজ। মধু সংগ্রহ করতে গিয়ে খেতে হয় হুলের খোঁচা। সেই খোঁচা কেমন সেটা যারা খেয়েছেন তারা জানেন। প্রসঙ্গ তোলার কারণ তদারকি সরকার এবং তার সঙ্গী সাথীরা। তারা একসময় ক্ষমতায় ছিল, সেই সুবাদে তারা গত ১৮ মাস ধরে ২ হাত ভরে মধু খেয়েছে, বিলিয়েছে। শুধু দেশে নয়, বিদেশেও। তাদের হাতে মধু খেয়ে ডিপ স্টেট এই ১.৫ বছরে কত কারসাজি করেছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্তু আমেরিকাকে চিনতে তারা মারাত্মক ভুল করেছিল। তাদের ভুল হয়েছিল বোঝার ক্ষেত্রে। আমেরিকা ততক্ষণ পর্যন্ত সেই দেশের মাথা বা মাথাদের সঙ্গে সম্পর্ক রাখে যতদিন না তাদের স্বার্থ পূরণ হচ্ছে। স্বার্থ মিটলে তারা দেশটিকে জঞ্জালে পাঠিয়ে দিতে দ্বিতীয়বার ভাবে না।
বাংলাদেশের তদারকি সরকারের ক্ষেত্রে সেটাই হয়েছে। বাংলাদেশে পালাবদলের পিছনে যে তাদের হাত ছিল সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে সেন্ট মার্টিন দ্বীপের কথা উল্লেখ করতে হয়। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় এই দ্বীপ আমেরিকা তাদের হাতে তুলে দেওয়ার জন্য নানাভাবে চাপ দিয়েছিল। হাসিনা পরিষ্কার জানিয়েছিলেন তিনি কোনোভাবেই দেশের স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেবেন না। তার জন্য তাকে ক্ষমতা থেকে চলে হলে তিনি চলে যাবেন। হাসিনা চলে গিয়েছেন, ইউনুস ক্ষমতায় এসেছেন। আমেরিকা যখন দেখল তাকে দিয়ে তাদের আর কোনো স্বার্থ পূরণ হবে না, তারা তখনই ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। এবার ক্ষমতায় আসীন হয়েছেন তারেক। তিনি কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারেন সেটা এখন দেখার। তবে তিনি তার গদি মজবুত করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন। একে একে ধরা পড়ছেন ১/১১ কুশীলবেরা। প্রথমে গ্রেফতার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে, তারপরে গ্রেফতার করা হয় ডিজিএফআই এর প্রাক্তন শীর্ষকর্তা জেনারেল শেখ মামুন খালেদকে। তবে এই ১/১১ প্রসঙ্গ এলে সবার আগে নাম আসে পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের। তাকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। তবে তিনি ক্ষমতায় আসীন হতে চাইছিলেন না বলেই খবর। কারণ তার ইচ্ছা ছিল, বলা ভালো পরিকল্পনা ছিল, স্বল্প মেয়াদে ক্ষমতায় টিকে থাকা নয়, দীর্ঘ মেয়াদে ক্ষমতায় টিকে যাওয়া। প্রধান উপদেষ্টার পদে আসীন হওয়ার কোনো ইচ্ছে তার ছিল না বলেই তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল ভোটে জনতার রায় মাথায় নিয়ে ক্ষমতায় আসীন হতেন। সূত্রের খবর ১/১১ সময় থেকেই তিনি এই পরিকল্পনা চালিয়ে গিয়েছিলেন। প্রধান বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ফলে তাদের চাপে পড়ে ইউনুসের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়ার বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এখন প্রশ্ন উঠেছে, ১/১১ চক্র ভেদ হবার পর কি ইউনুস আইনের আওতার বাইরে থাকবেন? কারণ এইসব পরিকল্পনা তো তার মস্তিষ্কপ্রসূত। তার দাবি ২০২৪ গণ অভ্যুত্থান আসলে মার্কিন ডিপ স্টেটের একটি পরিকল্পনা। তবে ২০০৭ ঘটনাকে কি হিসেবে দেখা হবে সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। ২০০৭ সালের ঘটনায় সবথেকে বেশি যে দলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দলটির নাম বিএনপি। তাই বিএনপি এখন ক্ষমতায় এসে সেই মেটিকুলাস ডিজাইনের কুশীলবদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম গ্রেফতার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। প্রশ্ন উঠছে, গত ১.৫ বছরে যে লোকটির জন্য একটি দেশ কার্যত আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল সেই ইউনুসকে কবে গ্রেফতার করা হবে? বাংলাদেশে পালাবদলের পরে মোহাম্মদ ইউনুসের সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, তারেক রহমানের সময়ে তা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে ফের মজবুত করতে উদ্যোগী দুই দেশ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। রিয়াজকে নিয়োগ করা হয়েছিল ইউনুসের আমলেই, কিন্তু এই প্রথম তিনি ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন। কাজেই এর পেছনে তারেক রহমান সরকারের সদিচ্ছার ছাপটা স্পষ্ট। ভারতীয় সেনার এডিজিপিআই জানিয়েছেন, এদিনের বৈঠকে দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও উভয় পক্ষ একমত হয়েছে। মোহাম্মদ ইউনুসের আমলে ঢাকা স্পষ্টতই নয়াদিল্লির থেকে মুখ ফিরিয়ে চীন পাকিস্তানমুখী হয়েছিল। এমনকি প্রতিরক্ষা ক্ষেত্রেও হেন্ডে উদ্যোগে ড্রোন তৈরির কারখানা, পাকিস্তানি যুদ্ধবিমান কেনার চুক্তির দিকে এগিয়েছিল বাংলাদেশ। তবে ঢাকায় গণতান্ত্রিক সরকার আসার পরে বদলটা কারও চোখ এড়াচ্ছে না। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন। কূটনৈতিক মহলের মতে এই নতুন আবহে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ৭ এপ্রিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে বৈঠক করতে দিল্লি আসছেন বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তার ঠিক আগেই সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের এই বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। এই বৈঠকে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দলের সংরক্ষিত নারী সংসদ সদস্য কোন যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে। শনিবার ৪ এপ্রিল রাত 8:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান,
সর্বশেষ নির্বাচনের আগে ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। এরপর আগামীকাল শনিবার রাত 8:30টায় বৈঠক ডাকা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সরকারের ব্যস্ততা ছিল, তাই অনেক দিন স্থায়ী কমিটির মিটিং ডাকা হয়নি। কাল মিটিং ডাকা হয়েছে, আমি উপস্থিত থাকব। তবে বৈঠকের এজেন্ডার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিটিংয়ের বিষয়বস্তু সম্পর্কে আমি জানি না। স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, দীর্ঘদিন পর স্থায়ী কমিটির মিটিং আহ্বান করা হয়েছে। স্বাভাবিকভাবেই দল, সরকার ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে দলের অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠন কার্যক্রমের বিষয়টি আসার সম্ভাবনা রয়েছে। সূত্রটি আরও জানায়, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় সংসদ সদস্য নির্বাচন। কয়েকশো নারী নেত্রী সংরক্ষিত সংসদ সদস্য পদের জন্য তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। কোন যোগ্যতার ভিত্তিতে তাদের নির্বাচন করা হবে সেটি নিয়ে আলোচনা হবে। তাছাড়া যেসব নেতা দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের পরিবার থেকে এখন সংরক্ষিত কোঠায় নারী সংসদ সদস্য করা হবে কিনা সে বিষয়েও কালকের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হাবশান গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে এ আগুনে সূত্রপাত হয়। আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এক্সে, সাবেক টুইটারে দেওয়া একটি পোস্টে আবুধাবি মিডিয়া অফিস জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাস ক্ষেত্রে সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ড মোকাবিলায় কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংস্থাটি আরও বলেছে, নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপক্ষ ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, সম্প্রতি একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া প্রমাণ করছে যে ডোনাল্ড ট্রাম্পের দাবি মিথ্যা যে যুক্তরাষ্ট্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। টেলিভিশন ভাষণে জুলফাগারি জানান, বিমানটি ইরানের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, একটি উন্নত শত্রু বিমান কেশম দ্বীপের দক্ষিণে লক্ষ্য করা হয়েছিল, যা কেশম ও হিঙ্গাম দ্বীপের মধ্যে জলে ধসে পড়ে। ঘটনাটি ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হচ্ছে এবং এটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযান ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে। ইরান এবার যুক্তরাষ্ট্রের A-10 ওয়ার্থগ মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সেনাবাহিনীর বরাতে জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা চালিয়ে হরমুজ প্রণালীর কাছে বিমানটি ধ্বংস করা হয়। এর আগে শুক্রবারই ইরানের ভূখণ্ডে F-15E স্ট্রাইক ইগল মডেলের আরেকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত F-15E বিমানের উদ্ধার অভিযানে একটি A-10 ওয়ার্থ অংশ ছিল এবং সেটিও হামলার মুখে পড়ে। তবে ইরানের দাবি করা বিমানটি এবং সিবিএসের প্রতিবেদনে উল্লেখিত বিমান একই কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রতিবেদনে আরও বলা হয়, F-15E বিমানের 2 আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে আরও 2টি মার্কিন বিমান হামলার শিকার হয়। এ সময় A-10 যুদ্ধবিমানটির পাইলট সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে থাকা 2টি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হলে কয়েকজন ক্রু আহত হন, তবে সেরকম হয়। অপর পাইলটের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, না, মোটেও না, এটা তো যুদ্ধ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্টকে বিস্তারিত অবহিত করা হয়েছে।